নমস্কার। সমসাময়িক বাংলার আজকের সন্ধেবেলার অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সায়নদেব বন্দ্যোপাধ্যায়। আজকে যে অনুষ্ঠানটা আমরা করব, যাকে স্মরণ করব, তিনি 150 বছর জন্মদিন তার পূর্ণ হলো। তার একটা উদযাপন আমরা, তার স্মরণ, তার প্রতি শ্রদ্ধার্ঘ আমরা জানাবো আজকের অনুষ্ঠানে। তিনি আর অন্য কেউ নন, তিনি অবনীন্দ্রনাথ ঠাকুর। তো দেখতে দেখতে 150 বছর পেরিয়ে গেল। বলা যেতে পারে আজকের এই অনুষ্ঠান তার যে কাজ, সেই কাজের প্রতি আবার একবার একবার একটা ফিরতি নজর। একটা বলা যেতে পারে এই 150 বছর বোধহয় আবেগকে খানিকটা দূরে সরিয়ে রেখে রাখার একটা পর্যাপ্ত এবং সঠিক সময়, যেটাতে মানুষ আবেগটা বাদ দিয়ে তার কাজের নিরপেক্ষ বিচার করা সম্ভব। সেই শ্রদ্ধার্ঘ এবং বিচার, পুনর্বিচার চলছে সমসাময়িক বাংলা তরফ থেকে। আমরাও আজকে সেই অনুষ্ঠান করছি। আজকে আমাদের এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন, যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এই অনুষ্ঠানে, তারা হচ্ছেন বিশিষ্ট সাহিত্যিক কিন্নর রায় আছেন। কিন্নর দা, স্বাগত আপনাকে। নমস্কার। হ্যাঁ, নমস্কার ভাই, নমস্কার। নমস্কার। আর আছেন মধুমিতা শাসমল, শিল্পী মধুমিতা শাসমল। মধুমিতা দি, আপনাকেও স্বাগত জানাচ্ছি। নমস্কার। 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 ধন্যবাদ দুজনকে। আছেন অপর্ণা চক্রবর্তী। অপর্ণা দিকে আমরা এই অনুষ্ঠানে নিয়ে নেব। কারিগরি একটু যান্ত্রিক অসুবিধার জন্য তিনি ঢুকতে পারেননি এখনো। তিনি আছেন, ব্যাকস্টেজে অপেক্ষা করছেন। এবং অপর্ণা দি আছেন, অপর্ণা চক্রবর্তী, বোলপুর কলেজের অধ্যাপিকা, তিনি আছেন। তো আজকে আমরা এই অনুষ্ঠানটা সবাই মিলে অবনীন্দ্রনাথের প্রতি একটা ট্রিবিউট আমাদের, এবং তার কাজের পুনর্বিচার করার একটা চেষ্টা। আমরা প্রথমে কিন্নরদার কাছে যাই। কিন্নরদা, অবনীন্দ্রনাথ ঠাকুর এর যে কাজ, তার মতে, আপনার মতে কোন কোন দিকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ? তার ছবি আঁকা না গদ্য, তার লেখা? আসলে অবনীন্দ্রনাথ ঠাকুর এমন একজন ব্যক্তিত্ব এবং তার কাজের যে বিশ্বাস বা ধারাবাহিকতা, তা আমাকে সর্বদিকে মুগ্ধ করে। কোনটা ফেলবো ভাই? পূর্ব বাংলা, শকুন্তলা, নালক, ভূতপত্রীর দেশে, কোনটা? কিংবা বাগীশ্বরী শিল্প প্রবন্ধ, কিংবা তার পশ্চিমী চিত্রকলাকে অস্বীকার করে ভারতীয়তার যে পুনর্জাগরণ, ভারতীয় চিত্রের মানে চিত্রকলার যে রেনেসাঁ নতুন করে আমদানি করলো, তার অন্যতম পুরোধা নন্দলাল নন অবনীন্দ্রনাথ। অবনীন্দ্রনাথ রবি কাকার শান্তিনিকেতনকে অনুশীলন করেননি, না গদ্যে না ছবিতে। কিন্তু রবি কাকার লম্বা হাত তার মাথার উপর সবসময় ছিল। আমরা যদি দেখি 1905-এ বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে রবীন্দ্রনাথ যখন পথে, তখন অবনবাবু লিখছেন যে চিতপুরের মৌলবীদের কাছে গিয়ে রবীন্দ্রনাথ রাখি পরিয়ে দিলেন, বলে আমি তো তটস্থ হয়ে আছি, কি হবে কি না হবে। কিন্তু মৌলবীরা তাকে জড়িয়ে ধরলেন এবং ওই বাংলার মাটি বাংলার জল গাইতে গাইতে বঙ্গবঙ্গ বিরোধী চিন্তার যে মিছিল তা চলে গেল। এই হচ্ছেন অবনীন্দ্রনাথ, এই হচ্ছেন রবীন্দ্রনাথ, এই হচ্ছে ঠাকুরবাড়ির পরম্পরা। আমার গলাটা যেটা গোলমালের, কিন্তু বলে যাব। ধরুন ভূতপত্রীর দেশ। কিন্নরদার কাছে আবার ফেরত আসবো আমরা। মধুমিতা দির কাছে কিছু শোনা যাচ্ছে না, আপনাকে শোনা যাচ্ছে না।
শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না। এবার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, এবার শোনা যাচ্ছে। আহ, অবনীন্দ্রনাথ ঠাকুরের যে ছবি আঁকার ধারা, আমরা তো যা শুনেছি যে উনি প্রথম জীবনে আহ, অন্য দেশের বিদেশের যারা শিল্পী তাদের কাছে শিক্ষা গ্রহণ করেছিল। তারপরে যে ধারা, তারপরে যে স্বদেশী স্কুল উনি চালু করেছিলেন, মানে স্বদেশী বেঙ্গল স্কুলের স্কুল যে অফ আর্ট। ধারণা, সেইটা হঠাৎ সেই শিফটটা কি কারণে হলো বলে আপনার মনে হয়? যে পাশ্চাত্য ধারার থেকে স্বদেশী ধারা। হ্যাঁ, তিনি ইতালিয়ান শিল্পীর কাছেও শিখেছেন। ওলার্দি এই ইতালিয়ান শিল্পীর কাছে তিনি পার্সপেক্টিভ, আবার ইংরেজ শিল্পী পার্মার কাছেও তেল রং, হ্যাঁ, এই জল রঙের কাজ শিখেছেন। আর তার কাছে, আর ওলার্দির কাছে ইতালিয়ান শিল্পী, তার কাছে শিখেছেন কিছু ক্রেয়ন বা প্যাস্টেলের কাজ। এতে কি করেছেন না, ভিনিশিয়ান কালারের যে একটা এফেক্ট, হ্যাঁ, সেটা আমাদের ভারতীয় ছবিতে আনার চেষ্টা করেছেন। এটা তার এইভাবে তিনি বিদেশি যে শিক্ষাটা অর্জন করেছিলেন সেইটাকে কাজে লাগিয়ে যখন তিনি তৈরি হচ্ছেন মনে মনে, হ্যাঁ, সেই সময় আবার রবীন্দ্রনাথের কাছেও গেছেন। রবীন্দ্রনাথ তার প্রিয় রবিকা, তিনি তাকে বলেছেন যে তুমি দেশীয় পদ্ধতিতে দেশীয় রকমের ছবি আঁকো। তখন তিনি শুরু করেছেন, হ্যাঁ, দেশীয় পদ্ধতিতে দেশীয় রকম ছবি আঁকতে। কিরকম না, তিনি রবীন্দ্রনাথ বলেছেন যে আমাদের এই যে বৈষ্ণব সাহিত্য আছে, এটা তুমি দেখো। হ্যাঁ, তখন উনি দেখলেন, দেখে, হ্যাঁ, ওই গোবিন্দ দাসের ওপরে, গোবিন্দ দাসের একটা পদ, দুটো লাইন, পকলি রজনী পবন বহে মন্দ, চৌদিশে হিমবার হিম করু বন্ধ, এই দুটো লাইন তিনি অবলম্বন করে আঁকলেন, একে রাধা আঁকলেন। হ্যাঁ, কিন্তু তিনি তাতে নিজেই অসন্তুষ্ট ছিলেন ছবিটাতে। কারণ তার মনে হয়েছিল ছবিটা কেমন হচ্ছে না, যেন মেম সাহেবকে শীতের রাতে পোশাক শাড়ি পরিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এরপরে তিনি ধীরে ধীরে, হ্যাঁ, কৃষ্ণ বিষয়ক ছবি আঁকতে শুরু করলেন। এই তার একটা শিফট হলো, যে প্রথম শিফট। হ্যাঁ, প্রথমে তিনি শিখে নিলেন কিছু বিদেশি শিল্পীদের কাছে, শিখে নিলেন, শিখে দেশীয় পদ্ধতিতে পটপটুয়াদের কাছে গেলেন, তাদের কাছে থেকে কিছু শিখলেন। হ্যাঁ, তারপরে রবিকা তাকে একটা পরামর্শ দিল, সেই পরামর্শ সবকিছুকে কাজে লাগিয়ে তিনি পুরো একটা নতুন ধারা তৈরি করলেন আস্তে আস্তে তার আঁকার মধ্যে। এইটাই এইরকম ধরনের। এখানে কি মধুমিতা দি আপনার মনে হয় যে যে স্বদেশী যে ধারা, সেইটা একটা শোনা যাচ্ছে না। কিছু শোনা যাচ্ছে না গো। এবার শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে। রবীন্দ্রনাথের অবনীন্দ্রনাথ ঠাকুরের যে স্বদেশী ছবি আঁকার চর্চা, এর পেছনে কি মানে স্বদেশী আন্দোলনে যারা যুক্ত ছিলেন সেই সময়, সেইখানকার যে বিপ্লবী, সেখানকার যে স্বাধীনতা সংগ্রামী, তাদের সঙ্গে যুক্ত থাকার বা তাদেরকে প্রশ্রয় দেওয়ার, তাদের সঙ্গে কোনোভাবে ইনভলভমেন্টের কোনো প্রমাণ কি পাওয়া গেছে? কিন্নরদা বা মধুমিতা দুজনের কাছে একটু জানতে চাই এরকম কোনো প্রমাণ বা এরকম কোনো তথ্য। আচ্ছা, তিনি যে ভারত মাতা ছবি এঁকেছিলেন, হ্যাঁ, প্রথমে এটা বঙ্গমাতা হিসেবে তিনি এঁকেছিলেন, তারপরে নিবেদিতার পরামর্শে যে ভারত মাতা আঁকলেন। সেখানে একটা যে রমণীর মূর্তি, সেখানে একটা জননী ভাব, হ্যাঁ, তার গেরুয়া বসন, হ্যাঁ, তাকে দেখে মনে হচ্ছে তিনি একটা স্নেহের স্নেহ বর্ষণ করছেন সবাইকে। তার শিক্ষার ক্ষেত্রে, অন্ন বস্ত্রের ক্ষেত্রে একটা অন্যরকম একটা ভাব। আর সেই মূর্তির পিছনে যে জ্যোতির্বলয়, হ্যাঁ, সেখানে একটা দেবিত্ব, হ্যাঁ, সেই সব মিলিয়ে একটা যে মূর্তি তৈরি হল, যে ছবিটা আঁকলেন, আবার তার পায়ের নিচে সাদা শ্বেতপদ্ম, হ্যাঁ, এই সব মিলিয়ে যে তার একটা যে ছবিটাকে মনে হচ্ছে না যে ভেসে আছে, যে তার ছবিটাকে একটা স্থান দিলেন। তা সেই সেই ক্ষেত্রে, হ্যাঁ, সেই ছবিটা
অবশ্যই স্বদেশী ক্ষেত্রে স্বদেশীদের উদ্বুদ্ধ করেছিল। এরকম একটা নিবেদিতার পরামর্শের নাম রাখা হয়েছিল ভারত মাতা। হ্যাঁ, স্বদেশিয়ানের যুগে, সেই সময় স্বদেশিয়ানের যুগ অবশ্যই স্বদেশীদের এই ছবিটা উদ্বুদ্ধ করেছিল, সে বিষয়ে তো বলাই যায়। কিরণদা, একটা একটা ব্যাপার আমাকে খুব হন্ট করে, যে যেই বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর, যে পরিবারে রবীন্দ্রনাথ ঠাকুর উপস্থিত, সেখানে রবীন্দ্র বলয়ে মুক্ত হয়ে সাংস্কৃতিক কাজ করা, কি লেখা, কি ছবি আঁকা, সেটা কতটা মানে কতটা কঠিন ছিল? খুব কঠিন। রবীন্দ্রনাথ বারবার ওনাকে আশীর্বাদ করেছেন, প্রশ্রয় দিয়েছেন। গোড়াতেই বলেছি, অমনবাবু রবীন্দ্রনাথের ছায়ায় ছিলেন না, একেবারে ছিলেন না। ফলে নিজের রাস্তাটাকে করে নিতে হয়েছে। মাননীয় মধুমিতা দেবী যে কথা বলছিলেন ভারত মাতা বা বঙ্গমাতা আঁকার কথা, আমরা বঙ্কিমের বন্দে মাতরমের মধ্যে তাকে যতই সাম্প্রদায়িক বলে চিহ্নিত করার চেষ্টা করুক একদল, আসলে বঙ্কিমের বন্দে মাতরম হচ্ছে ভারত আত্মার কথা, ভারতের মুক্তির কথা। হাজার হাজার ছেলে মেয়ে বঙ্কিমের বন্দে মাতরম গাইতে গাইতে ফাঁসিতে চলে গেছে। ফলে যারা বঙ্কিমকে সাম্প্রদায়িক বলেন, সেখানে কোথাও অসুবিধা আছে, আমি তাদের সঙ্গে খোলা তর্ক করতে রাজি। এখন কথা হলো যে বঙ্কিম বন্দে মাতরম লিখবেন না তো কি করে লিখবেন? গড সেভ দ্য কিং লিখবেন? ভারত আত্মার যে চৈতন্য, তা তো গভীরতা তা আছেই। সেই গভীরতা থেকে তিনি বন্দে মাতরম লিখেছেন। যে বন্দে মাতরম গাইতে গাইতে ক্ষুদিরাম ফাঁসিতে যাচ্ছেন, সূর্য সেনরা ফাঁসিতে যাচ্ছেন, ভগৎ সিংরা, আশফাকুল্লাহ, কাকরি ষড়যন্ত্রের অন্যতম বিপ্লবী যোদ্ধা, তিনি বন্দে মাতরম গাইতে গাইতে ফাঁসির মঞ্চে চলে যাচ্ছেন। ফলে ভারত মাতা বা ভারত আত্মাও তাই। পরে তাকে অন্যভাবে খানিকটা রাজনৈতিকীকরণ করার চেষ্টা হয়েছে, সেটা নিয়ে আমি বিশদে যাচ্ছি না। কিন্তু তুমি যে প্রশ্নটা করেছিলে গোড়ায়, যে রবীন্দ্র ভাবনার বাইরে দাঁড়িয়ে একটা অন্য কাজ করা, অন্য ধারার কথা বলা, সেটা গগনেন্দ্রনাথ করেছে। তার ছোটদের লেখা পড়লে বা তার গগনেন্দ্রনাথের ছবি আঁকা দেখলে, গগনেন্দ্রনাথ শ্রেণী যদি আমি দেখি বা কার্টুন যদি দেখি, তা সর্বার্থে রবীন্দ্র প্রভাব মুক্ত। ফলে একটা যদি ভয়ঙ্কর জায়গায় দাঁড়িয়ে কিন্নরদা, যদি হ্যাঁ। আপনি এই জোড়াসাঁকোর ধারে, অপূর্ব 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 যদি যদি আপনি ওই বইয়ের কথা মনে করেন একবার, ওই লেখনী, হ্যাঁ, তাহলে যে ভিজুয়ালস, মানে আমার সবচেয়ে, আমি কমিউনিকেশনের ছাত্র হিসেবে আমার যেটা মনে হয়, যে বাক্যের মধ্যে ছবি তৈরি করা, হ্যাঁ, অমন ঠাকুর ছবি লেখে, অমন ঠাকুর ছবি লেখে, অবন ঠাকুর ছবি লেখে। এবং এই যে মানে ওনার যে পুরনো, নিজে সশরীরে উপস্থিত না থেকে যে পরিবারের সমস্ত পারিবারিকতাকে রিপ্রেজেন্ট করা, সেইটা মানে অসম্ভব, মানে মানে চোখে জল চলে আসে যা উনি লিখেছে। ক্ষুদ্র রামায়ণ পড়ো, অনেক পরে বেরিয়েছে, একটা ফ্যাক্সিমিলি সংস্করণ প্রতিক্ষণ বার করেছিল ওর হাতে লেখা ইত্যাদি দিয়ে। অপূর্ব রামায়ণের অন্যরকম একটা ইন্টারপ্রিটেশন। যেমন বুড়ো বাংলাতে হৃদয় নামে সেই ছেলেটির কথা, সেই সঙ্গে শুভজনীর খোড়াস, তাকে নিয়ে চলে যাওয়া তিব্বত, এবং একটা বড় যাত্রা, এই অবনবাবু ছাড়া কেউ করতে পারতেন না। এবং কোণার্ক নিয়ে তার নিজস্ব লেখালেখি, যেখানে উনি বারবার কোণার্ক যাত্রার কথা বলছেন, পহর রাতি পানবেড়িটি, পহর রাতি পানবেড়িটি, পহর রাতি পানবেড়িটি। অপূর্ব অপূর্ব। পূর্ণেন্দু পত্রীর ডকুমেন্টারি অবনীন্দ্রনাথ যারা দেখেছেন, বা পূর্ণেন্দু পত্রীর ওই বিখ্যাত বই রূপসী বাংলার দুই কবি, যেখানে বিভূতিভূষণ আছেন এবং অবনীন্দ্রনাথ আছেন, সেখানে অবনীন্দ্রনাথকে আমরা নতুন করে আবিষ্কার করতে পারি। এক অসাধারণ ব্যক্তিত্ব, রসিক, আড্ডাবাজ, কিন্তু
পড়াশোনায় অপূর্ব, এবং রবি দাদার ধারাকে অস্বীকার করছেন। এই যে বিদেশি ইটালি বা বিদেশি ইউরোপীয়দের কথা বলা হলো, তাকেও অস্বীকার করে তিনি নিজের মতো করে এগোতে থাকলেন। মুঘল যে আমরা মিনিয়েচার, অবনীন্দ্রনাথ চর্চার ফাঁকে আমাদের সমসাময়িক বাংলার দর্শকদের একটু জানিয়ে দিই যে এই গত কয়েকদিনের বৃষ্টি, বাজ পড়া আমাদের নেটওয়ার্ক সিস্টেমটাকেও কিঞ্চিত পিচ্ছল করে দিয়েছে, যার ফলে মাঝে মাঝে কথা শোনা যাচ্ছে না, মাঝে মাঝে ছবি আটকে যাচ্ছে। তো এইরকম যান্ত্রিক ত্রুটির, যান্ত্রিক দুর্বলতা হচ্ছে আবহাওয়ার কারণে। আমরা মার্জনা চেয়ে নিচ্ছি, আপনারা সঙ্গে থাকুন, আপনারা দেখতে থাকুন। কিনোরদা কি বলছিল? হ্যাঁ, তো কথা হচ্ছে যে সেই যে অবনবাবুর চলন, ছবির চলন, হ্যাঁ, শাহজাহানকে নিয়ে তার বিখ্যাত ছবি, এবং সেই পুরনো মুঘল মিনিয়েচার, পুরনো মুঘল পেন্টিং, আফগান ঘরানার যে দুর্গশৈলী, সবটা মিলিয়ে তার দুঃখিত, তার কাজ সে এক অপূর্ব জিনিস। যারা ভারতবর্ষের ইতিহাস শুধুমাত্র হিন্দু ইতিহাস মনে করেন, তাদের কাছে বলে রাখা ভালো, ভারতবর্ষ হিন্দুর দেশ, মুসলমানের দেশ, খ্রিস্টানের দেশ, শিখ, জৈন, পারসিক, বুদ্ধ, বৌদ্ধ, সকলের দেশ। এটা অমনবাবু বুঝতে পেরেছিলেন, বুঝতে পেরেছিলেন। মধুমিতাদি, আপনার কাছে একটু একটু হ্যাঁ, জানতে চাইবো যে অবনীন্দ্রনাথ ঠাকুরকে তো, এখানে অবনীন্দ্রনাথ ঠাকুর যার ছবির বৈভবে আহ, আমরা এই 150 বছর পরেও মুগ্ধ হয়ে আছি, হুম। তবু সেই সমসাময়িক সময় বোধহয় অবনীন্দ্রনাথ ঠাকুরকে তার ছবির জন্য কম সমালোচনাও শুনতে হয়। গণেশ জননী বোধহয় একটা উল্লেখ করা যেতে পারে, যেখানে মানে অবনীন্দ্রনাথ ঠাকুরের তীব্র সমালোচনা করা হয়েছিল। সেই প্রসঙ্গ যদি বলেন যে কতটা ক্ষতবিক্ষত হতে হয়েছিল সেই সময় অবন ঠাকুরকে। আচ্ছা, একটু পিছিয়ে ভাবি। অবনীন্দ্রনাথ যখন এই ছেলেবেলাতেই তার চোখ তৈরি হয়ে গেছে, চোখ দেখাশোনার চোখ সমস্ত তৈরি হয়েছিল কিভাবে না, একলা বালক যখন জোড়াসাঁকোয়, হ্যাঁ, একলা বালক অবনীন্দ্রনাথ ঘুরে বেড়াচ্ছেন, সেই সময় দেখছেন কোথায় কার্নিশের ছায়া পড়েছে, কোথায় টিকটিকি ওঁত পেতে আছে, হ্যাঁ, কোথায় চিল মহারাজ একেবারে চিলেকোঠার ছাদে লোহার শিকের ওপরে বসে আছে, হ্যাঁ, তারপরে কখনো চুড়ি চাই তারপরে বরফ চাই, বা খেলনা চাই, এইসব যে যাচ্ছে, এই সময় যে দেখাশোনার চোখ তৈরি হয়েছিল, হ্যাঁ, সেইভাবে অবনীন্দ্রনাথ তৈরি হয়েছেন। একটা তার আঁকার মধ্যে সেই চিরদিনই সেই দেখাশোনার ভাবটা চলে এসেছে। তিনি নিজেও স্বীকার করেছেন, আমি বৃদ্ধ বয়স পর্যন্তই এইভাবেই দেখি এবং শুনি। আচ্ছা, সেই রকম একজন অনুভূতি প্রবণ মানুষ, হ্যাঁ, তিনি তো ছবির মধ্যে একটু অন্যরকম কিছু আনবেনই। এবং সেই ছবি তৈরি হলো কি না, গণেশ জননীকে প্রবাসীতে যখন ছবিটা চাপা হলো, সেটা নিয়ে সমালোচনার ঝড় হয়েছে। কেননা ছবিটাতে একজন দুর্গাকে দেখানো হয়েছে রাজপুত রমণীর বেশে, এবং তিনি একটা লাল টুকটুকে গণেশকে এরকম তুলে ধরে আছেন, সে গাছের পাতা খাচ্ছে। এটার মধ্যে একটা খুব সুন্দর একটা ভাবনা, যে ছোট ছেলে এবং তার মা, তাকে নিয়ে একটা স্নেহের একটা সুন্দর সম্ভাবনা তৈরি হয়েছে যে ছবিতে। সেই ছবিকে নিয়ে, হ্যাঁ, তৎকালীন সুরেশ সমাজপতি তিনি লিখেছেন। তাছাড়া চিত্রশিল্পী তো স্টেনোগ্রাফার না, মানে প্রকৃতি না, যে যা দেখবে অবিকল হ্যাঁ, সেটাই হ্যাঁ, সে লিখে দেবে, এরকম তো দাসবাদ আরে প্রকৃতির ভাই, কাছে, জীবনের কাছে তার আরে ভাই, কাছে চাইনি। আরে ভাই, ফটোগ্রাফারও তা করে না। বড় Exactly. ফটোগ্রাফার কর্তিয়ের বেসুর কথা ভাবো, বা রঘুবীর সিং, রঘু রায়, এরা কি করেন নাকি ওইভাবে ছবিকে ছবির মতো করতে? কত মুকবুল ফিদা তাই হোসেন তো, তাই তো। যখন সরস্বতীকে আঁকলেন, হ্যাঁ, কত সুন্দর একটা সেই ছবি, তাকে নিয়েও তো সমালোচনার ঝড় এত বছর পরেও হয়েছে। আর সেই সময় তো অনেক পিছিয়ে থাকা সময় আমাদের, তখন আমাদের পরাধীনতার যুগ। আর সুরেশ সমাজপতি, তিনি তো রবীন্দ্রনাথকেও সমালোচনা করতে ছাড়েননি, চোখের একেবারে বালি নিয়েও তিনি অনেক কথা বলেছেন। হ্যাঁ, এরকম সব ছবি নিয়েই, ছবি বা তখন কোনো কিছু নতুনত্ব কোনো কিছু করলেই সেটাকে নিয়ে একটা সমালোচনা, সেটা এখনো আছে, আগেও ছিল। কিন্নরদা, এই এই যে
এই ধরনের সমালোচনা আপনি দীর্ঘদিন ধরে বাংলা সাহিত্য প্রবাহটাকে কাছ থেকে দেখছেন। এই রবীন্দ্রনাথ থেকে শুরু করে অবন ঠাকুরের যে গদ্য চর্চা এবং তারপরে গদ্য চর্চার এই ধরন বদলেছে এখনো পর্যন্ত এই 2021 পর্যন্ত বাংলা সাহিত্য যেভাবে বাকবদল করে আজকে যা হয়েছে, সেখানে সমালোচনার ধারা কতটা সমালোক হয়েছে? সমালোচনাও তো একটা সাহিত্য চর্চার ক্ষেত্রে আসলে গুরুত্বপূর্ণ। আসলে যেটা মনে হয়, সমালোচক যারা আছেন তাদের প্রতি অত্যন্ত শ্রদ্ধা রেখে বলছি, শুধু অধ্যাপক ভাবনা থেকে যদি সমালোচনা করা হয় সাহিত্যে, তাহলে সেটা ঠিক হবে না। নিশ্চয়ই অধ্যাপকরা মাননীয়, তারা অত্যন্ত মান্যবর, কিন্তু একজন লেখক যখন লেখেন, তিনি আবিষ্কারের সূত্র ধরে এগোন। এখন চাঁদের ছবি একজন চিত্রকর যেভাবে দেখেন, একটি শিশু যেভাবে দেখে, বা জলের মধ্যে চাঁদের ছায়া পড়লে প্রেমিক বা প্রেমিকা যেভাবে দেখে, প্রত্যেকটা আলাদা। এবং যদি আমি কৃষ্ণ অ্যাসপেক্টে বা রাধার চোখ দিয়ে চাঁদকে দেখি, তাহলে অন্যরকম হবে। সেই রাধার যে চাঁদের অনুভব, সেই অনুভব কি একজন যিনি খুব কঠোর সমালোচক তার পক্ষে আনা সম্ভব? ফলে আবার ফেরত আসবো। আমাদের সঙ্গে এখন যুক্ত হয়েছেন এই কারিগরি বিভ্রাট, যান্ত্রিক বিভ্রাট কিছুটা সময় পেরিয়ে গেছে, অপর্ণা চক্রবর্তী আছেন। অধ্যাপক অপর্ণা চক্রবর্তী বোলপুর কলেজে অধ্যাপনা করেন। অপর্ণাদি, স্বাগত আমাদের অনুষ্ঠানে। নমস্কার সবাইকে। নমস্কার। যেটা বলার সেটা হচ্ছে যে আমাদের তো অবন ঠাকুরের প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ নিবেদন চলছে, আমাদের অবন ঠাকুরের অবনীন্দ্রনাথ চর্চা চলছে। আপনার তো গবেষণার বিষয়ও ছিল অবনীন্দ্রনাথ। আপনার তার কাছ থেকে তার অনেক জীবনের সবকটা ধারা মানে নিয়ে কাজ করার অভিজ্ঞতা আপনার হয়েছে। আপনি একটু যদি বলেন আমাদের, যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে অবনীন্দ্রনাথ ঠাকুরের কাজ মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য কোন দিকটি বলে আপনার মনে হয়, যেটা আপনাকে গভীরভাবে স্পর্শ করেছে? অবনীন্দ্রনাথ তো নানা ধরনের রচনা লিখেছেন। প্রথমত শুরু করেছিলেন ছোটদের কথা দিয়ে, ছোটদের গল্প কথা দিয়ে। তারপরে শেষ পর্যন্ত বাগেশ্বরী শিল্প প্রবন্ধাবলী, যেটা ইউনিভার্সিটিতে দাঁড়িয়ে বলছেন। কিন্তু ওর যেটা কমন ফিচার, মানে যেটা ওর সবচেয়ে অসাধারণ দিক, সেটা হচ্ছে যে কোনো রকমের লেখাতেই উনি ছবি আঁকতে পারেন, উনি সুর সংযোজন করতে পারেন, এবং অসাধারণভাবে ভাষা নিয়ে যে চারুক্রীড়া যেটা বলে, মানে একটা খেলা অনায়াসে করতে পারেন। সেটা বুঝতে পারা যায় ওর লেখা দেখলে যে একটা সুগভীর পাণ্ডিত্য আছে, কিন্তু সর্বত্র নিজেকে লুকিয়ে রাখা, মানে আড়ালে রেখে ভাষাকে এগিয়ে দেওয়া। এই যে অসাধারণ দিক, মানে শব্দ প্রয়োগ এত অতুলনীয়, ভাষার বাঁধনি এত অসাধারণ, যেটা সাধারণভাবে প্রায় মানে নেই। ওই প্রতিভা এবং ওই ব্যক্তিত্ব না থাকলে পরে ওই রকমের ভাবনা প্রকাশ ওইভাবে করাটা খুব মুশকিল। সে কি শিশুদের ক্ষেত্রে, কি একেবারে যারা সমর্থ পাঠক বা যারা সমালোচক, তাদের উদ্দেশ্যে, আগামী দিনে যারা শিল্প রচনা করবেন তাদের জন্য একটা অসাধারণ পথ নির্মাণ করলেন বাংলা ভাষায়। এবং সবসময় বাংলায় বলবো, একটা জেদ করে না, আমি বাংলাতেই বলবো। এবং বাংলায় বলেছেন, যে অসাধারণ বাংলা বলেছেন, বাংলা লিখেছেন এবং বলেওছেন বক্তৃতার ভাষাতে সমস্ত ক্ষেত্রে। মানে ছোটদের জন্য আমি গল্প কথা বলছি বলে আমি একে একে বলছি, ছবি এঁকে বলছি, তা নয়। যখন ছোটদের জন্য বলছেন, তখনও ছবি এঁকে সুর সংযোজন করে, মানে কথা এমন করে সাজিয়ে দিচ্ছেন যে তার ভেতরতে সুরের লহরীটা এসে স্পর্শ করে, সেটাও যেমন। আবার যখন বাগেশ্বরী শিল্প প্রবন্ধাবলী লিখছেন, তখন দেখলেও অবাক হয়ে যেতে হয় যে কি করে এইরকম ভাষা সৃষ্টি করেছেন, যেটা শুনে আশুতোষ মুখোপাধ্যায় বলেছিলেন, স্যার আশুতোষ, যে আপনি এসব কথা পান প্রত্যেকে, বলছেন খুব সুন্দর করে উত্তর দিয়েছিলেন, যেটা ওর স্বভাব সাপেক্ষে, যে আমাকে তো কথা খুঁজতে হয় না, যা আসে মন থেকে আমি সেটাই বলি, যেমন আসে সেরকম। খুব সত্যি কথা, মনের ভেতর থেকে, মানে ব্যক্তিত্বের গভীর থেকে যদি উঠে না আসে, তাহলে এই ভাষা তৈরি করা
যায় না, ওইখানেই ওর স্বাতন্ত্র্য, এবং ওটাই আমার মনকে টেনেছিল। আর এই যে চর্চা, নিয়ত চর্চা, মানে এখনো করতে যে ভালো লাগে, তার একটাই মাত্র কারণ যে আর কোথাও এমনটা খুঁজেই পাওয়া যায় না যে অবনীন্দ্রনাথ যেখানে দেখে গেলেন। এবং আরো একটা বিষয় আমি একটু লক্ষ্য করেছি, ওই বিশেষ করে বাগেশ্বরী পড়তে গিয়ে, যে উনি যে সময় লিখছেন সেই সময়টা কিন্তু বাংলা ভাষাটা কি হবে, মানে কলকাল, স্ট্যান্ডার্ড কলকালের উপর দাঁড়িয়ে কিভাবে সেটা দাঁড়াবে, এই পুরো বিষয়টা উনি খুব ভালো জানতেন। অথচ তার মধ্যে ঢুকলেনই না, নিজের মতন করে একটা ভাষার জগৎ তৈরি করলেন, যেটা আহ শকুন্তলা পড়েও মোহিত হচ্ছি আমরা, রাজকাহিনী পড়েও আশ্চর্য হয়ে যাচ্ছি, নাটক পড়েও আশ্চর্য হয়ে যাচ্ছি, আবার যখন বড়দের গল্পে পথে বিপথে চলে আসছি তখনও একেবারে রূপের যে একটা ঐশ্বর্য, সেইটাই ওর ভাষার একেবারে অসামান্য সৌন্দর্য, ওটা ওই ধরে ধরে দেখিয়ে। দর্শকরা অপরাধী দর্শকরা যুক্ত হচ্ছেন, দর্শকরা তাদের মন্তব্য লিখে পাঠাচ্ছেন। রাহুল ঘোষ আমাদের এই অনুষ্ঠান শুনছেন এই মুহূর্তে। সুকান্ত মন্ডল, রাহুল ঘোষ, ওনারা শুনছেন, এবং সবাইকে, তিনজন যারা আমাদের গেস্ট স্পিকার হিসেবে আছেন, তাদের বক্তব্য, তাদের দৃষ্টিকোণ, তাদের অবনীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা নিবেদন, তাদের ভালো লাগছে, তারা একথা জানাচ্ছেন। আপনাদেরকেও একথা জানিয়ে দিলাম আমি। এবং আবার বলি যে যারা এই অনুষ্ঠানে এই মুহূর্তে শুনছেন, তারা খানিকটা যদি কারিগরি বিভ্রাট হয় তাহলে একটু মানে আমাদেরকে মার্জনা করে নেবেন, কারণ নেটওয়ার্কের অবস্থা মাঝে মাঝে বিভ্রাট হচ্ছে নেটওয়ার্কে। তো সেই জন্য আমরা একটু অনুষ্ঠান চলাকালীন একটু মার্জনা চেয়ে নিচ্ছি। আমরা আলোচনায় ফেরত আসছি। কিন্নরদা, আপনার কি মনে হয় যে এই অবনীন্দ্রনাথ এর মানে ছবি আঁকা বা এই আঁকার জীবন বা শিল্পী জীবন, কোথাও তার গদ্যকার হিসেবে অবনীন্দ্রনাথ ঠাকুরের যা পাওয়া উচিত ছিল, যে স্ট্যাটাস পাওয়া উচিত ছিল, সেটাকে প্রতিষ্ঠা করতে দেয়নি চিত্রশিল্পী অবনীন্দ্রনাথ? আসলে তা নয়, আমাদের অভ্যাসে কতগুলো সংস্কার যুক্ত হয়ে গেছে। তা হলো একজন মানুষকে আলাদা আলাদা করে দেখা। উনি পেইন্টার, উনি স্কাল্পচার, উনি রাইটার। এই যে ভাগ করা, এই যে নিবন্ধীকরণ, অবনীন্দ্রনাথের ক্ষেত্রেও সেটা হয়েছে। ফলে ছবিদার বা ছবিদারি করা অবনীন্দ্রনাথ ধীরে ধীরে গদ্যের যে দিগন্ত বিস্তারী কাজ, তার আড়ালে চলে যাওয়ার জন্য তার ছবিকে যেন তৈরি রেখেছিল। অর্থাৎ যখন আমরা নালক পড়ছি, বা যখন আমরা বুড়ো বাংলা পড়ছি, যখন আমরা রাজকাহিনী পড়ছি, যখন আমরা ভূতপত্রীর দেশে পড়ছি, যখন আমরা ক্ষুদ্র রামায়ণ পড়ছি, তখন যেন ভারত মাতা বা বঙ্গমাতা আঁকা রবীন্দ্রনাথ আমাদের সামনে একটা চালচিত্র হয়ে দাঁড়িয়ে পড়ছেন। অথবা ওই মুঘল মিনিয়েচার বা রাজস্থানী শিল্পকলার যে আলো অন্ধকার, কিংবা শাহজাহানের বিষাদ তাজমহল দেখে, এই সবটা মুঘল ইতিহাস, ভারতবর্ষের ইতিহাস, এবং টট পড়ে রাজকাহিনী লেখা মূলত। এবং রাজকাহিনী লেখার মধ্যে আমি বলবো খানিকটা ছদ্মভাবেও হয়তো ইতিহাসের একটা এক পেশে কথা ফুটে উঠেছে, যার ফলাফল খানিকটা স্বাধীনতা নিয়েছেন, স্বাধীনতা নিয়েছেন। হ্যাঁ, না শুধু তাই নয়, তিনি এমন একটা ইতিহাস দেখাচ্ছেন যে যেন বিদেশি ইসলাম ধর্মাবলম্বী শক্তি আসলে আমাদের ইতিহাস, আমাদের সংস্কৃতি, আমাদের চেতনা নষ্ট করতে এসেছিল। কথাটা আংশিক সত্যি, কিন্তু পূর্ণ নয়। কারণ আমরা তো ইসলাম থেকে অনেক নিয়েছি। শায়ন, তুমি যে জামা পরে আছো, সেই জামা তো আমার দেশে ছিল না, আমার দেশে বোতাম ছিল না, আমরা বহু রান্না জানতাম না, আমরা জুতোর ব্যবহার গ্রিকদের কাছ থেকে শিখেছি, যাদের আমরা জমন করতাম,
বা পারসিক বলতাম। কোণার্কে সূর্যদেবের পায়ে জুতো আছে, হাঁটু অব্দি, চামড়ার জুতো, এ পারসিক প্রভাব। একজন আমার বলেছেন আরমানি প্রভাব। আমি তার সঙ্গে বহু তর্ক করেছি যে আরমানি প্রভাব নয়, আসলে পারসিক প্রভাব, যা কোণার্কের সূর্যকে হরিদর্শ উষা এবং বালু সূর্যকে জুতো পরিয়েছে। ফলে এই যে কম্পোজিট এবং মিক্সড কালচার, এইটা খানিকটা কখনো কখনো রাজকাহিনী পড়তে পড়তে এখন এই এই সময় খানিকটা সন্দেহ তৈরি করে, কিন্তু লেখা হিসেবে অনবদ্য পৃথিবীর ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ লেখা। যারা বলেন যে নালক বা যে দেবঋষির কথা আছে, বা বুড়ো বাংলায় অনেকটা বিদেশি প্রভাব, থাক বিদেশি প্রভাব, তোমরা রেখো না ভাই। সরি, একটা কিন্নরদার কাছে ওরকম লেখা বিদেশি পড়ে, ওই যে ওহে হৃদয়, ওহে হৃদয়, ওই যে তোমার গায়ে কুঁড়ো চিংড়ি মাছের জাল চড়ানো এবং ছুঁয়ে দিলে বলে অভিশাপ দেওয়া, এবং বুড়ো বাংলা জক হয়ে গেল, এবং সুবচনীর খোঁড়া হাঁসকে নিয়ে তার যাত্রা শুরু হলো তিব্বতের দিকে। কি অসামান্য বর্ণনা! কে কিন্নরদার লিখবেন? যা বললেন সেটা নিয়ে আমি অপর্ণা চক্রবর্তীর কাছে যাব, কিন্তু তার আগে আমি মধুমিতার দিকে একটু জিজ্ঞেস করব যে এই যে প্রশ্ন নিয়ে আমি গেছিলাম কিন্নরদার কাছে, সেটা একটু যদি বলেন যে আপনার কি মনে হয়, আপনি নিজে একজন শিল্পী, আপনার কি মনে হয় যে অবনীন্দ্রনাথের শিল্পী সত্তা কোথাও তার গদ্য চর্চাকে পূর্ণ বিকাশ হতে দেয়নি? মানে একটা এত প্রবল তার উপস্থিতি ছিল যেটার জন্য খানিকটা অবহেলিত হয়েছে তার গদ্য চর্চা। দুটো সম্পূর্ণ ভিন্ন ধারা হলেও পেন্টিং এবং লেখা, কিন্তু উনি দুটোকেই নিজেকেই বলছেন যে অবিন ঠাকুর ছবি লেখে। তার মানে কি তিনি দুটোকেই একই সঙ্গে এমন ভাবে করেছেন যেটা দুটোই আমাদের কাছে খুবই প্রিয় হয়ে উঠেছে। হ্যাঁ, কোনটা ছেড়ে কোনটা। তো তার ছবি সেগুলোও খুবই মানে কি বলবো, আমাদের কাছে ভীষণই প্রিয়। আবার সেই সঙ্গে তার লেখাগুলো, সেই ছোট থেকে আমরা ওই লেখাগুলো পড়ে বড় হয়েছি, হ্যাঁ, সেই লেখাগুলোও আমাদের কাছে তেমনই প্রিয়। আমার কিন্তু দুটোকেই ঠিকই লাগে। এই তবে ছবি লেখার প্রসঙ্গে সমালোচকদের মতে আমি যে সমসাময়িক এটা বাংলার দর্শকরা যারা এই অনুষ্ঠানটা দেখছেন তাদের সঙ্গে একটা কথা শেয়ার করতে চাই, আমার জীবনের কথা, এবং যারা গেস্ট স্পিকাররা আছেন তাদের সঙ্গে, তাদের কাছেও বলতে চাইবো যে আমি দীর্ঘদিন সাংবাদিকতা করছি। তো সাংবাদিকতার কতগুলো স্টেজ থাকে, মানে যখন প্রিন্ট সাংবাদিকতাই এক ধারা ছিল, তখন ইলেকট্রনিক মিডিয়া ছিল না। তারপরে প্রিন্ট সাংবাদিকতাকে চ্যালেঞ্জ করে ইলেকট্রনিক সাংবাদিকতা হলো, এখন তো ডিজিটাল মাধ্যমে সাংবাদিকতা বিস্তার হয়েছে। তো এই এই যে পাল্টে যাওয়া সাংবাদিকতা, এটা একটা চ্যালেঞ্জের মুখে ফেলেছে সাংবাদিকদের, যে কিভাবে গদ্য লিখবো, কিভাবে খবর লিখবো। এবং পাল্টে যাওয়ার সময় যখন মানে খবরের কাগজে গদ্য সেটা টেলিভিশনে লিখলে হবে না, বা খবরের কাগজে যা বেরোচ্ছে সেটা টেলিভিশনে টেলিভিশনে লিখলে হবে না, বা টেলিভিশন সব দেখেই দিচ্ছে, খবরের কাগজ পরের দিন কি দেখাবে। তো এই চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে খবরের কাগজ পরের দিন একটা অদ্ভুত স্ট্যান্ড নিল। যখন এই সংঘাতটা প্রথম হলো, তখন এই অবন ঠাকুরের এই ছবি লেখা হচ্ছে সেই মডেল। সেটা হচ্ছে যে আমি ছোট বাক্যে এমন কিছু লিখবো যেটা আমাকে ভারতীয় ক্রিকেট দলের ড্রেসিং রুমের গল্প দেখাবে। পরের দিন খবরের কাগজে সকালবেলা যেটা অডিও ভিজুয়াল করতে পারবে না, সে ড্রেসিং রুমের ভেতরে ঢুকতে পারবে না, কিন্তু আমাকে অর্থাৎ প্রিন্টের লোকেদের এমন বাক্যে এমন দেখাতে হবে যাতে ছবিটা সে দেখাতে পারে। কোথাও অবনীন্দ্রনাথ ঠাকুরের গদ্য পড়তে গিয়ে আমি কথাগুলো বললাম এই কারণে যে কোথাও একটা তার গদ্য যেন একটা ছবি তৈরি করছে। হ্যাঁ, রাজকাহিনী বলুন, সেটার একটা সুস্বাদ আছে কি নেই সেটা পরের প্রশ্ন, কিন্তু ওনার তরফ থেকে যখন ডেলিবারেটলি গদ্য মেকিং হচ্ছে, গদ্য তৈরির চেষ্টা হচ্ছে, গদ্য তিনি তৈরি করছেন,
তখন একটা এই নির্মাণ থাকছে যেটা ছবি আগে তৈরি করি গদ্যের মাধ্যমে। সেইটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে, কারণ সেই সময়ের যে গদ্য চর্চা, এমনকি উপন্যাস চর্চারও এরকম মানে একটা মডার্ন অ্যাপ্রোচ কম সাহিত্যিকের ছিল। আমরা এই প্রসঙ্গে যাব, কিন্নরদার কাছে জানতে চাইবো। তার আগে মধুমিতাদির কাছে যাই, যে এই যে মানে রাজকাহিনী প্রসঙ্গে কিন্নরদা যেই অংশটুকু বললেন, যে উনি খানিকটা, ওনার গদ্য তো অসম্ভব ভালো, কিন্তু খানিকটা উনি এক পেশে হয়ে মত প্রকাশ করেছেন, বা লেখার ক্ষেত্রে এক পেশে মত প্রতিষ্ঠা হয়েছে। এটা কি আপনি মানেন? সমালোচকরা যাই বলুক, হ্যাঁ, সেটা একদিকে রেখে আমার ব্যক্তিগত পছন্দ কিন্তু দুটোই তার। হ্যাঁ, দুটোই পেন্টিং তার, আমি প্রথমেই বলেছি, তার ছবি আঁকা আমার যেমন ভালো লাগে, আবার তার লেখাও তেমন ভালো লাগে। তখন যে সময় তিনি লিখছেন, হ্যাঁ, রবীন্দ্রনাথ তখন একদম মানে সশরীরে একেবারে মধ্য গগনে। হ্যাঁ, সেই সময় তিনি তার নিজস্ব একটা ধারা, তার ছবি আঁকার জগতেরও একটা ধারা তৈরি করলেন, লেখারও একদম সহজ সরল ভাষায় একটা সুন্দর ধারা তৈরি করলেন, যেটা দুটোই আমাদেরকে ভীষণভাবে মুগ্ধ করে। হ্যাঁ, এই আমার। আমি কিন্তু ওনার অপর্ণাদি, আপনার কি মনে গদ্যের ত্রুটির কথা বলিনি। আমি বলেছি ওনার শিল্পীর যে চালচিত্র, লেখাও শিল্প বটে, কিন্তু এই যে বিপুল প্যানোরামায় ভারত ইতিহাস, তার সঙ্গে সাহসিকতা সব মিলিয়ে যেটা এসছে, তার প্রভাব অনেক বেশি তার লেখার থেকে। এইটা আমার বক্তব্য ছিল। এবং কোথাও কোথাও ওই চিত্রকলা তার লেখাকে ডেকে দিয়েছে, এইটা আমার মনে হচ্ছে। অপর্ণাদি যদি একটু বলেন এই প্রসঙ্গে। প্রথম কথা যেটা মধুমিতা বললেন, ওইটা আমি একমত, ঠিকই বলেছেন। আমারও মনে হচ্ছে যে ব্যক্তিগতভাবে যদি বলি যে হ্যাঁ, দুটোই মানে ছবি এবং লেখা দুটোই মানে চলেছে। কেউ কারোর প্রতিদ্বন্দ্বী বা একটার জন্য আরেকটা ইয়ে হয়েছে, চাপা পড়েছে বা এরকমটা আমার মনে হয়নি। আর দুটোই আমাদের কাছে সমান প্রিয়, বিশেষ করে এত ছোটবেলা থেকে অবনীন্দ্রনাথের সঙ্গে আমাদের একটা যোগাযোগ তৈরি হয়ে যায় এই কারণে। দ্বিতীয় কথা, আপনি যেটা এক্ষুনি বলছিলেন যে এই যে ভাষা নিয়ে যে জায়গায় চ্যালেঞ্জের মধ্যে চলে যাচ্ছি আমরা, অবনীন্দ্রনাথ কি করে ছবি এঁকে, একটা ছোট্ট উদাহরণ দিই। যখন অবনীন্দ্রনাথ বলছেন এই শিল্পের অধিকার প্রসঙ্গে, যে শিল্পী ময়ূর শিল্পী নয়, কেন না সে তার চালচিত্র আড়াল করে নিজে এগিয়ে আসে। যখনই বললেন যিনি পড়বেন এই লেখাটা, সঙ্গে সঙ্গে তার ছবিটা একটু ভাবুন মনের মধ্যে, ময়ূর শিল্পী নয়, চালচিত্র করে সে সামনে এগিয়ে আসে। যে মুহূর্তে বললেন, আমরা ছবিটা দেখছি, কিন্তু আমরা পড়া মাত্র ছবিটা দেখছি যে ওই পেখম মেলাটার পেছনে আর ময়ূর রয়েছে সামনে। অবনীন্দ্রনাথ কি বলতে চাইলেন, অবনীন্দ্রনাথ যা বললেন, সেটা যা বললেন তার সঙ্গে সঙ্গে ছবিটাও কিন্তু ভাসিয়ে দিলেন পাঠকের চোখের গভীরে। ন্যাচারালি কথা সেখানে ছবি হয়ে গেল। আর খুব দ্রুত আমরা বুঝে গেলাম শিল্পী বলতে উনি কি বোঝাতে চাইছেন। শিল্পীকে আড়ালে রেখে শিল্প যদি সামনে এগিয়ে না আসে, তাহলে পরে শিল্প হয় না। এবং এই গোটা অবনীন্দ্রনাথই কিন্তু তাই। যেখান থেকেই উনি রসদ সংগ্রহ করুন না কেন, সর্বত্র নিজের এই যে রূপছবি আঁকা, মানে আর আরেকটা কথা, ওই যে ছবি লেখে কথাটা, এইখানে একটা কথা বলার আছে। ছবি লেখে যেন উনি কেমন বলছেন, ছবি লেখে ঠিকই, কিন্তু ওটা কি একটা, ওই ওই প্রয়োগটার পেছনে একটা খুব আশ্চর্য ইয়ে আছে। সেটা হলো এই যে লেখা, ছবিটা কিন্তু অ্যাকচুয়ালি অঙ্কন কথাটা কিন্তু লিখ ধাতু, সেখানে কিন্তু ওই লেখা বলতে আঁকাই বোঝায়, আলেখ্য, যার জন্য আমরা ছবি, আর একটা নাম হচ্ছে আলেখ্য। উনি কিন্তু ওই উদ্দেশ্যে, মানে ওই দিকে তাকিয়ে ছবি লেখে কথাটা বলছেন, অ্যাজ ইফ যেন উনি ওনার মতন করে বলছেন নবীন ঠাকুর ছবি লেখে। এই যে একটা সচেতন বোধ এবং ছবি তৈরি করার একটা অসামান্যতা, গদ্যকে ওনার অসামান্যতা দিয়েইছে। এবং আমার নিজের মনে হয়েছে পড়তে পড়তে, আমি ছবি কম দেখেছি, বা যেটুকু আমার নিজের পড়াশোনার ক্ষেত্রে যেটুকু, খুবই কম, সেটা একেবারেই উল্লেখযোগ্য কিছু নয়, তবু যেটা আমার মনে হচ্ছে যে ওনার গদ্য রচনার ধারাটা কোথাও কিন্তু ছবি আঁকার এই যে এটা বা কুটুম কাটাম যখন তৈরি করছে, কোনটার দ্বারাই কিন্তু হয়ে যায়নি। মানে এক পাশাপাশি সমান্তরাল ভাবে দুটোই সমান সমান নিতেই পারে, মানে গৌরবান্বিত দুটোই, এবং দুটোই আমাদেরকে খুব আকর্ষণ করে বলে আমার মনে হয়। এটা আমার একদমই, বা অনেকটা দেখতে দেখতে, ভাবতে ভাবতে, অনেক দিন ধরে দেখতে দেখতে এই কথা মনেই হচ্ছে।
মধ্যে আমি বলতেই পারি। বিনোদদা, আপনার মনে হয় যে এই 150 বছর হলো অবনীন্দ্রনাথ ঠাকুরের, কোথাও, যদিও কোভিড ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে, আমরা যে কোনো একটা বিরাট সংক্রমণ পর্বে আছি, যে কোনো সময় আমরা সংক্রমিত হয়ে পড়ি, এই দুশ্চিন্তা আমাদের গ্রাস করছে, তবু কি মনে হয় না যে উদযাপন আরেকটু হলে ভালো হতো, শ্রদ্ধা আমি একটু তো দেখালে হতো? অন্তত স্নেহ যেমন দেখাতে হয়, শ্রদ্ধাও তো জানাতে হয়, সেটা সেটা আমি কোথাও একটা আমি অভাব তোমার থেকে গেল। সঙ্গে সম্পূর্ণ একমত সায়নদীপ। তার আগে একটা কথা বলে নিই, যে ধরুন মাননীয় আলোচক যেটা বলছিলেন আগে, যে ছবি এবং লেখা ওনার পাশাপাশি, রবীন্দ্রনাথেরও তাই। রবীন্দ্রনাথের সবচাইতে প্রতিভাবান সৃষ্টিটা ছবি বলে আমি মনে করি। কিন্তু রবীন্দ্রনাথের ছবি কতটুকু আলোচনা হয়, এবং এই যে ভারত শিল্পের ধারা তাকে রবীন্দ্রনাথ দেখিয়েছেন, বলা হচ্ছে রবীন্দ্রনাথের লেখা যে চিত্র নির্মাণে ভারতীয়তা নেই, কোথাও ভারতীয় লোকশিল্প আছে, লোকগাথা আছে, লোকশিল্প, লোকযাত্রা আছে, লোকগাথা, লোক এগুলো নির্মাণ তো আছে, ভারতীয়, কিন্তু ভারতীয় ভারতীয়ত্ব নেই। প্রমাণ করে। তার কারণ ভারতীয় চাপানো যে আরজামি, যে চাপিয়ে দেওয়া উচ্চপন্থীয় মতবাদ, তাকে রবীন্দ্রনাথ অস্বীকার করেছেন। কিম্বুজন্তু এঁকেছেন তিনি, নারীর মুখ আঁকতে আঁকতে এমন একটা এঁকেছেন যে সেটা বিদিশাও হতে পারে, বনলতা সেনও হতে পারে, হতে পারে শকুন্তলা। অ্যাবস্ট্রাক্ট শিল্পকর্মের চরম। আবার তার যে ছবি, মহান ছবি, এ তো চাপা পড়েছে খানিকটা তার লেখার মধ্যে, পড়েনি? আমরা রবীন্দ্রনাথের ছবি কতটুকু আলোচনা করি? ভিক্টোরিয়া ওকাম্পো, যাকে রবীন্দ্রনাথ বিজয়া বলে ডাকতেন, তিনি 60 অতিক্রান্ত কবির জন্য একটা বাড়ি সাজিয়ে বসেছিলেন, এবং রবীন্দ্রনাথ সেখানে ছবি নিয়ে গিয়ে হাজির হয়েছিলেন। এবং একটি চুম্বনের বিখ্যাত ছবি, যেটা ভিক্টোরিয়া ওকাম্পো কেন্দ্রিক বেশ করেছেন, সেই ছবিটি সৃষ্টি হয় ভিক্টোরিয়া সান্নিধ্যে এসে। ফলে, এবং আরো ছবি আছে, ডিটেল বলা যায়। ফলে আমরা রবীন্দ্রনাথ ছবি নিয়ে কথা বলিনি। না, আমরা অবনীন্দ্রনাথ বেশিরভাগই ঠাকুর নিয়ে আলোচনা তার করতে গেলে, অবনীন্দ্রনাথ ঠাকুর গান নিয়ে নিয়ে আলোচনা কথা করতে বলি। গেলে রবীন্দ্রনাথ ঠাকুর তো আসবেই। হ্যাঁ, কিন্তু অবনীন্দ্রনাথ সত্যিকারের যে আলোচনা হওয়া প্রয়োজন ছিল সার্ধ শতবর্ষে, কোভিড বেলায় অনেককে নিয়ে আলোচনা হয়েছে, অবনীন্দ্রনাথকে সেভাবে হয়। সমসাময়িক বাংলা যে কাজটি করছে এবং যে কাজের ব্যাপারে তুমি অগ্রণী হয়েছে, সে ব্যাপারে তোমাদের স্বাগত জানাই। ধন্যবাদ স্বাগত, এবং তুমি স্বাগত, ধন্যবাদ। এবং তুমি একটা কথা যদি বলেন, যে এই কুটুম কাটাম, এটা তো একটা অসাধারণ সৃষ্টি, এইটার একটু যদি বিস্তারে, সবিস্তারে বলেন, যে কুটুম কাটাম কবে, কুটুম মানে কাটাম ঠিক কোন রবীন্দ্রনাথ সময় থেকে করেন অবনীন্দ্রনাথ এর কাজ? হঠাৎই আরম্ভ করেন, এবং তার যাত্রা ক্রমশ ক্রমশ প্রসারিত হয়। পরবর্তী সময় আমরা দেখেছি প্রখ্যাত কথাকার তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, তিনিও এই কুটুম কাটাম ধরনের কাজ করেছেন, এবং দুঃখের বিষয় লাভপুরে তার যে বড় বাড়ি, সেখানে তার সৃষ্টি করা কুটুম কাটাম সবই প্রায় নষ্ট হওয়ার পথে। মধুমিতাদির কাছে জানতে চাইবো, মধুমিতাদির কাছে জানতে চাইবো একটু কুটুম কাটাম প্রসঙ্গে যদি আমাদের একটু বিস্তারিত বলেন। তিনি যখন বয়সে, মানে বেশ শেষের দিকে, হ্যাঁ 60 বছরের কাছাকাছি, সেই সময় তিনি এই কুটুম কাটাম নিয়ে কাজ করছেন। কিরকম না, তার ছবি আঁকা সেই সময় প্রায় বন্ধ। হ্যাঁ, তার সেই সময় কি করছেন, এই কাঠের টুকরো, কোনো জায়গায় নাট বল্টু, যা যেখানে যা পাচ্ছেন, নারকেলের ফোপড়া, যেখানে যা পাচ্ছেন সব জুটিয়ে রাখছেন, সেগুলো দিয়ে পুরনো ডাল, হ্যাঁ যেগুলোতে একটা অবয়ব পাওয়া যাচ্ছে, সেগুলোকে উনি বলছেন কুটুম। আর যেগুলোতে ঠিক অবয়বটা স্পষ্ট হয়ে উঠছে না, একটা আদল পাওয়া যাচ্ছে, সেগুলোকে উনি কাটাম বলছেন। এবং দেখা যাচ্ছে এগুলোও যেখানে হচ্ছে না, সেখানে এই কাটামের সঙ্গে আরো কিছু জুড়ে দিয়ে বা কিছুটা ছেটে বাদ দিয়ে তিনি সেখানে তৈরি করছেন এরকম না রাজকন্যা, হ্যাঁ কোনো জায়গায় কোনো হীরামণি বালিকা,
হ্যাঁ, এরকম কিরকম না, একটা লাল হয়তো কাপড় পেয়েছেন, ছোট্ট টুকরো, সেটা দিয়ে একটা পোশাক বানিয়ে দিয়ে তৈরি হয়ে গেল একটা রাজকন্যা। আবার কখনো একটা ন্যাকড়া পেয়েছেন সামান্য, হ্যাঁ, সেটা দিয়ে একটা তৈরি হয়ে, সেটা নিয়ে আর ওই নারকেলের কিছু বা কাঠের কিছু অংশ দিয়ে যে পালতোলা নৌকা তৈরি হয়ে গেল। এরকম ভাবে তিনি বিভিন্ন রকম একটা বিমূর্ত আহ, আহ, শিল্প একটা তৈরি করলেন, যেটা আহ, হয়তো সেভাবে স্বীকৃতি পায়নি। অনেক সময় সেটাকে পুতুল বলেও সমালোচনা করা হয়েছে। কিন্তু ভালো করে নজর করে দেখলে শিল্পী বোদ্ধা যারা, হ্যাঁ, তারা কিন্তু এটাকে বুঝবে যে কি উচ্চমানের সবচেয়ে বড় বিমূর্ত কথা একটা হচ্ছে কুটুম কাটুমের যেটা আধুনিক দিক বলে আমার মনে হয়, হ্যাঁ, সেটা হ্যাঁ, হ্যাঁ, হচ্ছে যে এই যে পুনর্ব্যবহারযোগ্য করে তোলা একদম এবং সেটার রিসাইক্লিং। একটা শিল্প মাধ্যমে একটা ফেলে দেওয়া জিনিসের পুনর্ব্যবহার করে তাকে আধুনিক করে দেবে, রিসাইক্লিং। দেখো, এবং এইটা কিন্তু ইউনিক ব্যাপার। ইউরোপে ইউরোপে মগ, টিন, তোমার হাতুড়ি, স্ক্রু, এই দিয়ে স্থাপত্য তৈরি হয়েছে, স্কাল্পচার তৈরি হয়েছে। আধুনিক শিল্পকলার এটা একটা অন্যতম পদক্ষেপ। জার্মান শিল্পীরা বিশেষ করে এগুলো করেছেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পৃথিবীতে এই ধরনের স্কাল্পচার আমরা দেখেছি। অথচ অবনবাবুর এই যে মহান কাজ, তা নিয়ে আমরা সেভাবে কথা বলি না, আমরা বুঝতেও পারি না। অপনাদি একটা বিষয় আমরা বলি এটা আমরা নিছক জানতে চাইবো পুতুল আপনাদের মাত্র। কাছে, যে কোনো বিশিষ্ট মানুষের কাজ মানে কাজ বুঝতে হলে ব্যক্তিগতভাবে তিনি কেমন ছিলেন সেটা বোঝাটা খুব দরকার। তার মেজাজ, একেবারে, তার তিনি একেবারে, তিনি কি খেতে ভালোবাসতেন, সামান্য একেবারে, সামান্য একেবারে, বিষয়, তিনি রেগে যেতেন কিনা, একেবারে, হ্যাঁ, তার প্রেম জীবন কেমন ছিল, সবকিছু মিলে। তো একেবারে। আপনি মানে যদি একটু আমাকে আমাদের সেই দিকে একটু আলো ফেলেন, ওনার ব্যক্তিগত জীবন, তাহলে আমার মনে হয় সমসাময়িক বাংলার দর্শকদের পক্ষে সেটা খুব ভালো একটা মনোগ্রাহী বিষয় হয়। সেটা কি তুমি আমায় বলতে বলছো? না, কাকে আমি বলতে বলছো? অপনাদিকে বলছি। ও, আপনি আপনাদের তারপরে বলবো। বলবেন, আমরা যাবো। অপনাদি ঠিক বলেন। আছে, ঠিক আছে। বলছি যে হ্যাঁ, যেটা ওর মেয়ে বলছেন, উমা দেবী, বাবার কথা বলে যে বলছেন যে বাবা কথা বলে, মানে আর এমনি আপন কথা বা ওর যে স্মৃতি কথা, এগুলো পড়লে সাধারণ পাঠক বুঝতে পারবে। খুব ঘরোয়া মানুষ ছিলেন। আহ, সবাইকে নিয়ে থাকবেন, বড়রা আছেন মাথার উপরে, তাতে ভারী খুশি। যেমন একটা ছোট্ট ছবি, যে বলছেন যে বর্ষাকাল, সবে মানে রবিকার উপরে তো উপরে তো একেবারে অগাধ বিশ্বাস, অগাধ নির্ভরতা। বলছেন যে শান্তিনিকেতনে আছি তখন, আর রবিকাও আছেন, অনেক ভোরে উঠতেন, বর্ষাকাল, বৃষ্টি পড়ছে, আর রবিকার ঘরে আমি যখন উঠেছি তখন দেখছি রবিকার ঘরে একটা ছোট্ট আলো জ্বলছে। আর রবিকার হাত মুখ ধুয়ে তখন তো বসতেন তিনি, এসে বাইরে এসে বসতেন। দেখে মনে হলো ওটা শান্তিনিকেতনের উপরে শুকতারাটি জ্বলছে, আর আমরা বেশ ছেলেপুলেরা আনন্দ করে ঘুরে বেড়াচ্ছি, নির্ভয়ে ঘুরে বেড়াচ্ছি। এইটা হচ্ছে মানসিকতা। এই যে কেউ একজন মাথার উপরে আছেন, আর পরম নিশ্চিন্ত উনি, ছোট হয়ে আছেন সকলের কাছে, পরম নিশ্চিন্তে একটা ভার দিয়ে। এবং যে কারণে দেখবেন যা রবীন্দ্রনাথ লিখতে উৎসাহ দিচ্ছেন, অবনীন্দ্রনাথকে বলছেন তোমার জন্মদিন কেন পালন করা হবে না, উনি কিছুতেই রাজি নন। তখন বলছেন যে না, আহ, তোমাকে এটা করতেই হবে। রানীচন্দ্র বলছেন আমরা দেখলাম যে 80 বছরের খুড়ো আর 70 বছরের ভাইপো, কি সুন্দর তাদের সম্পর্ক। বললেন যে ও অত অত শত আমি করতে করতে পারবো না। বলছে না না, তোমায় কিছু করতে হবে না, তো তুমি একটু এই সাধারণ ভাবে এটা পালন করা হোক। যে না, আচ্ছা ঠিক আছে তুমি যখন বলছো বলে একটা প্রণাম করে দৌড়ে চলে গেছেন। আর রবীন্দ্রনাথ এসে অস্থির বলছেন ওই দেখো পাগলা, অবন কেমন পাগলা, সে পালালো আমার এই গান। এটা যেমন রবিকার সঙ্গে ছিল, যেমন নিজের মায়ের সঙ্গে ছিল। মাকে একেবারে মা যা বলবেন তাই। যখন তামাক খাবেন মাকে গিয়ে জিজ্ঞেস করেছেন খাবেন কিনা, মানে অনুমতি নিচ্ছেন মার কাছে। কিংবা এই যে যখন ছেলে মেয়েদের সঙ্গে, নাতিদের সঙ্গে ভারী সুন্দর একেবারে সকলকে নিয়ে থাকবেন, ভারী আনন্দ। আর খুব কষ্ট, মানে অনেক বড় বয়সে গিয়েও বলছেন যে মাঝে মাঝে স্বপ্ন দেখি আবার বাড়িটা ভরে গেছে, বাবা মশাই এসেছেন, সকলে মিলে আনন্দ করছে। যার জন্য জোড়াসাঁকোর বাড়ি ছেড়ে যখন গুপ্তনিবাসে চলে গেলেন, তখন ভারী দুঃখ। সেই জায়গাটা পড়লে খুব কষ্ট হয়, ফাঁসি এই গল্পের মধ্যে যেটা আছে।
আবার বাদশাহী গল্প যদি আমরা পড়ি, তার মধ্যে নিজের ছোটবেলা নিয়ে কি কৌতুক করছেন নাতির সঙ্গে, নাতি গল্প বলো বলছে, উনি গল্প বলছেন, ওই ছোট ছোট ভাবনার ভেতর দিয়ে উঠে আসে তার জীবন, মানে প্রতিদিনের জীবনে। আর বলেছেন উমাদেবী যে বাবার সাধনা আর বাবার যে জীবন, এই দুটো কখনো আলাদা ছিল না, সবাইকে নিয়ে আছেন, সকল সবকিছুর মধ্যে আছেন, আবার ওই প্রতিনিয়ত কাজ করে চলছেন, হয় লিখছেন নয় আঁকছেন। যখন কুটুম কাটাম শুরু করলেন তখন তো ছবি আঁকাটাও ছেড়ে দিলেন, লেখাও বন্ধ, শুধুই কুটুম কাটাম তৈরি করছেন। বলছেন এরা আমার বন্ধু শিল্প, এরা আমাকে ডাকে, বলে আমার চুল ছেঁটে দাও, আমাকে একটু সাজিয়ে দাও, এরকম করে প্রকৃতির ডাক আসছে তার কাছে। যাই হোক, কিন্তু এই সমস্ত কিছুর মধ্যে নিজেকে মিলিয়ে মিশিয়ে খুব সাধারণ ভাবে থেকে, নিজেকে আড়ালে রেখে, অথচ সকলের সঙ্গে থাকার যে উষ্ণতাটাকে রেখে বেঁচে থাকার যে আনন্দ একদম গভীর করে সারা জীবন পাওয়ার চেষ্টা করেছেন। এইখানেই অবনীন্দ্রনাথ খুব ঘরোয়া, এবং ওর লেখার মধ্যে ওই আমার মনে হয় যেন ঘরোয়া ভঙ্গিটা ওই জীবন থেকেই আরো উঠে এসেছে বলে আমার বিশ্বাস। এতটা না হলে পরে ওরকম করে কি লেখা যায়? এত সুন্দর করে সকলের কাছে পৌঁছে যাওয়া, সব বয়সের কাছে পৌঁছে যাচ্ছে অনায়াসে, গভীর করে বলছে। আর গল্প বলার এই যে বৈঠকি ভঙ্গি, গল্প করতে করতে যাবে, এমনকি যখন বাগেশ্বরী শিল্প প্রবন্ধাবলী লিখছেন, বলছেন যাত্রীতে যাত্রীতে পথ চলার মতো। ভারী সুন্দর কথা, ভেবে দেখলে ওইটাই ওর মানসিকতা, নির্ভেজাল শান্ত মানুষ, নিজের গভীরে ডুবে থাকেন, কিন্তু চোখ চারিদিকে এবং সকলকে নিয়ে সকলের মাঝখানে বেঁচে থাকা, এইটাই ওর জীবনচর্যা সবকিছুর মধ্যে। আমাদের একজন একজন দর্শক মুক্তি চক্রবর্তী মহিন্তা, উনি লিখছেন যে মোহনলাল গঙ্গোপাধ্যায়ের দক্ষিণের বারান্দা থেকে অবনীন্দ্রনাথ ঠাকুরের ব্যক্তিগত জীবন ও সাধারণ পাঠকের জন্য সাধারণ পাঠক অনেকখানি জানতে পারবেন। খুবই ভালো, মানে খুবই উল্লেখযোগ্য তথ্য উনি দিয়েছেন এই বইটির, এবং এই ব্যক্তিগতভাবে অবনীন্দ্রনাথ ঠাকুর কিরকম ছিলেন সেটাও কিন্তু জানতে পারার ক্ষেত্রে মোহনলাল গঙ্গোপাধ্যায়ের এই বইটার কোনো তুলনা নেই। সায়নদেব, আমি একটা তার অনুভূতির ছোট্ট কথা বলি। তার আঁকার মধ্যে তার অনুভূতি প্রবণতা যদি কত, তিনি হ্যাভেল সাহেবের আমন্ত্রণে গেলেন আর্ট কলেজে, আর্ট স্কুলে, সেখানে ভাইস প্রিন্সিপাল হলেন। তা সেই সময় তিনি বাড়িতে ফিরে এসে শাহজাহানের মৃত্যু এঁকে ফেললেন। আর সবাই যখন তার প্রশংসা করলো ছবিটা, তিনি বললেন যে ছবিটা কেন ভালো হবে না, তার ছোট মেয়ে তার কিছুদিন আগেই প্লেগে মারা গেছে। বলছে যে আমি তার সেই যে সমস্ত দুঃখ আমার, সেটা সমস্ত সেই দুঃখ ঢেলে আমি ছবিটা এঁকেছি, সেই জন্য সেটা এত ভালো হয়েছে। সেটা পরে রূপোর মেডেল পেয়েছিল, সেটা বড় কথা নয়, কিন্তু তার যে অনুভূতি প্রবণতা, হ্যাঁ, তার ছবির মধ্যেও সেই অনুভূতি কিভাবে ঢেলে দিয়েছেন, হ্যাঁ, সেটা এই শাহজাহানের মৃত্যু ছবিটা দেখলে আমরা স্পষ্ট বুঝতে পারি। আসলে প্রহ্লাদ রায়, তপন চক্রবর্তী, শাওলি চক্রবর্তী, ওনারা ধন্যবাদ জানিয়েছেন যারা গেস্ট স্পিকার, তারা অনুষ্ঠান ভাল লাগছে দর্শকদের। আমরা দর্শকদের হয়ে আপনাদের জানিয়ে দিলাম, সমসাময়িক বাংলায় এই মুহূর্তে যারা দেখছেন তারা কিন্তু সমীরণ পোড়া জানিয়েছেন যে অনুষ্ঠান ভাল লাগছে। এবং সবাই কিন্তু একটা কথা ঠিক, যে এই সার্ধ শতবর্ষে অবনীন্দ্রনাথ ঠাকুরের যে এই মানে একটা বড় সময় আমরা পেরিয়ে গেছি ওনার মানে জন্মের এবং প্রয়াণের পরেও, তবুও অবনীন্দ্রনাথ চর্চা বাঙালির জীবনে সেইভাবে মিশলো না। তবু অবনীন্দ্রনাথের লেখা বাঙালির সিলেবাস অর্থে শুধু স্কুল কলেজ না, মানে আমি বলতে চাইছি কোট আনকোট এই বাঙালির সিলেবাসে ঠিক সেভাবে ঢুকলো না। মানে মেইন স্ট্রিম যে বাঙালির প্রতিদিনের চর্চা, সেখানে কোথাও বোধহয় দরজার বাইরে অবনীন্দ্রনাথ রয়ে গেলেন। এইটা কেন কিংবা আসলে পুরোপুরি একটা সত্য বলে আমি মনে করি না, কিন্তু আংশিক সত্য তো বটে। তার কারণ বাঙালির মনন এবং চিন্তায় অমনবাবুর ভাষা, অমনবাবুর ফ্যান্টাসি, অমনবাবুর রূপকল্পনার জগৎ সেভাবে আঁচড় কাটতে পারে। ফলে যতটা ABCD পড়া হলো, অমনবাবু পড়া হলো না, এটা আমাদের দুঃখ। অমনবাবুর নাতি বাদশাহ ঠাকুর অনেকদিন প্রয়াত হয়েছেন, এবং তার স্ত্রী
দুজনের সঙ্গে খুব আলাপ ছিল, এবং বাদশাহবাবুর ছেলের সঙ্গে। বাদশাহবাবুর কাছে অবনবাবুর নানা জীবনের যে আদর আপ্যায়ন, নাতিদের ভালোবাসা, কথাবার্তা, পারিবারিকতা, সবটা চমৎকার ফুটে উঠেছে। বাদশাহবাবু নিজেও বলতেন খুব ভালো, এবং ওনার বইও আছে ঠাকুরবাড়ির নিয়ে। বইটি বর্তমানে পাওয়া যায় কিনা আমি জানি না, কিন্তু আশ্চর্য লেখনী, এবং অপনবাবুকে সেখানে নতুন করে আবিষ্কার করা হচ্ছে। একজন আড্ডাবাজ ঘরোয়া মানুষ, কিন্তু রূপশিল্পী হিসাবে অসম্ভব সূক্ষ্ম, গদ্যকার হিসাবে সূক্ষ্মতর। যেমন গগনেন্দ্রনাথ, আমরা গগনেন্দ্রনাথের ভদর বাহাদুর কজন পড়ি, মন দিয়ে বারবার পড়ি, কিংবা তার ছবিগুলি বা কার্টুন আমরা কি খুব মন দিয়ে দেখি না? এটা আমাদের দুর্ভাগ্য, জাতির দুর্ভাগ্য। বাঙালি আসলে 2000 টাকা দিয়ে প্যান্ট, 5000 টাকা দিয়ে জুতো কেনে না, এখনো 1000 টাকা দিয়ে বা 2000 টাকা দিয়ে পেন্টিং কেনা অভ্যাস করতে পারেনি। কিছু ইন্ডাস্ট্রিয়াল হাউস, শিল্পপতিরা, তারা ছবি কেনে, যেমন গণেশ প্রাইন ব্রাশ দিলেই ছবি বিক্রি হয়ে যেত বা বিকাশ পারচেজ হতো, কিন্তু বাকিরা হতেন না। ফলে কথা ছিল বাঙালির আধ চরিত্রে ঘন্টা হবে অনুষ্ঠান, এই ব্যাপারটা আছে। কেউ তো কথা কোনোদিনও রাখেনি, আমিও রাখলাম না। মানে সেই না। আধ ঘন্টা পেরিয়ে 1 ঘন্টা হতে চললো। হ্যাঁ, তো Yes. আমি যখন প্রথম যোগাযোগ করি আমাদের 3জন গেস্ট স্পিকারের সঙ্গে, আমি কথা দিয়েছিলাম যে 8 ঘন্টা 35 মিনিট, কিন্তু দেখতে হ্যাঁ। দেখতে 1 ঘন্টা হয়ে গেল। তো বোধহয় বেশ। অবনীন্দ্রনাথ ঠাকুরের এই চর্চা স্মরণ অনুষ্ঠান এই 1 ঘন্টাও বড় কম। এই 1 কিছু ঘন্টা নয়। কেন, আরো অনেক দিন, আরো অনেক অনেক অনুষ্ঠান, বেশি। তাকে অনুষ্ঠানে তার কাছে ফিরে ফিরে যেতে হবে, আরো চর্চা, পুরো যাতে বাৎসরিক পার্বণ না হয়ে যায়, যাতে মাঝে মাঝেই তার ছবি আঁকা, তার গদ্য রচনা, তার মন মেজাজ, পারিবারিকতার কাছে আমরা ফিরে যেতে পারি, সেইটা খুব প্রয়োজন। তো আপনারা আজকে যারা সমসাময়িক বাংলার এই অনুষ্ঠানে একটু দেরিতে এসে ঢুকেছেন, আমি আরেকবার অনুষ্ঠান শেষ করার আগে আরো একবার আমাদের সঙ্গে যারা ছিলেন আজকে অতিথি স্পিকার হিসেবে, অতিথি হিসেবে, তাদের সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দিই আরেকবার। ছিলেন কিন্নর রায়, সাহিত্যিক কিন্নর রায়, ছিলেন শিল্পী মধুমিতা শাসমল, এবং ছিলেন অপর্ণা চক্রবর্তী, অধ্যাপক অপর্ণা চক্রবর্তী কল্পিত কলেজে। তো আমরা এই অনুষ্ঠানটা শেষ করলাম, কিন্তু আবার এই ধরনের অনুষ্ঠান বা অবনীন্দ্রনাথ ঠাকুরকে নিয়েই এই অনুষ্ঠান আরো হবে, আরো অন্য দিক থেকে অন্য আলো ফেলার চেষ্টা হবে, এবং অন্য অনুষ্ঠান তো হবেই। সমসাময়িক বাংলার দর্শকদের আমরা জানাই যে প্রত্যেক রোববার সমসাময়িক বাংলা চেষ্টা করছে যে নতুন বিষয় নিয়ে কাজ করতে, নতুন বিষয় নিয়ে একটা টক শো, নতুন বিষয় নিয়ে করার। এবং 15 তারিখ, 15ই আগস্ট, স্বাধীনতা দিবসের দিন, সেদিন কিন্তু একটা অভিনব অনুষ্ঠানের কথা আমি আগাম একটু দর্শকদের জানিয়ে দিতে চাই। সেটা হচ্ছে সেদিন কচি কাচাদের চোখে, ছোটদের চোখে স্বাধীনতা দিবস কেমন, এবং যারা প্রত্যন্ত অঞ্চলে আছে সেদিন কি, যারা বিড়ি শ্রমিক, যারা বিড়ি কারখানায় কাজ করে, সেই কারখানার যারা বাচ্চা কাজ করে, সেখানে কি সেদিন ছুটি? সেখানে যে বাচ্চাটা গ্রামে কাজ করে, গ্রামের স্কুলে কি সেই বাচ্চাটা হাতে টফি পেল? শহরের যে বাচ্চাদের 1.5 বছর ধরে যে বাচ্চাটা ঘরে বসে আছে, সেই বাচ্চাটা পতাকাটা তুলবে। তো সব মিলে এই স্বাধীনতা চর্চা আমরা একটু অন্যভাবে করার চেষ্টা করব, বাচ্চাদের কে নিয়ে করার চেষ্টা করব। আপনারা সঙ্গে থাকবেন। এই যে প্রায় মরতে বসেছিল যে পত্রিকা, সেই পত্রিকা ফিরে আসছে শুধু আপনাদের জন্যই, আপনারা পাশে ছিলেন বলেই। তো আরো একবার ধন্যবাদ আপনাদের। ধন্যবাদ। ধন্যবাদ।